আজকের ক্লাসে আমরা ক্যালসিয়াম নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইওর এডুকেটর অফ দিস চ্যানেল। আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর ডিলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। হোয়াট ইজ ক্যালসিয়াম? ক্যালসিয়াম কি? দেখো বলেছে ক্যালসিয়াম ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যামং দ্য মিনারেলস ইন দ্য বডি। আমাদের বডিতে যত রকম মিনারেলস প্রেজেন্ট রয়েছে তার মধ্যে সব থেকে অ্যাবান্ডেন্ট মানে সব থেকে পর্যাপ্ত বা বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে কে? ক্যালসিয়াম। The total content of calcium in an adult man is about 1 to 1.5 kg. একজন অ্যাডাল্ট হিউম্যান বিং এর বডিতে প্রায় 1 থেকে 1.5 কেজি পর্যন্ত ক্যালসিয়াম প্রেজেন্ট থাকে। As much as 99% of it is present in the bones and teeth. তবে এই 1 থেকে 1.5 কেজির 99 ভাগই আমাদের বোন বা টিথের মধ্যে প্রেজেন্ট থেকে থাকে। A small fraction, 1% of the calcium found outside the skeletal tissue performs a wide variety of functions. তবে এই 99 ভাগের বাদ দেওয়ার পর যে 1% ভাগ বেঁচে থাকছে সেটা কোথায় থাকছে? ওই স্কেলেটাল টিস্যু মানে বোন বা টিথ এদের বাইরেও প্রেজেন্ট থেকে থাকে আমাদের বডিতে, যা কি করে থাকে আমাদের বডিতে আরো ইম্পর্টেন্ট বা ভাইটাল রোল প্লে করে থাকে। ফাংশনস অফ ক্যালসিয়াম। এখন আমরা ক্যালসিয়ামের কিছু ভাইটাল রোল বা ফাংশন নিয়ে আলোচনা করব। দেখো বলেছে বোন অ্যান্ড টিথ ফর্মেশন। ক্যালসিয়াম অ্যালং উইথ ফসফেট ইজ রিকোয়ার্ড ফর দ্য ফর্মেশন অফ হাইড্রক্সি অ্যাপেটাইট। ক্যালসিয়াম কি করে? ফসফেটের সাথে যুক্ত হয়ে হাইড্রক্সি অ্যাপেটাইট ফর্ম করে থাকে, যেটা কিসের জন্য দরকার? যেটা প্রপার আমাদের বোন এবং টিথের ফর্মেশনে তাদের প্রপার গ্রোথে দরকার হয়ে থাকে। এছাড়াও ফিজিক্যাল স্ট্রেংথ অফ দ্য স্কেলেটাল টিস্যুর প্রপার স্ট্রেংথ প্রোভাইড করতেও কিন্তু এটি ইম্পর্টেন্ট রোল প্লে করছে। নেক্সট মাসেল ফাংশন। Ca2+ interacts with troponin C to trigger muscle contraction. তো Ca2+ কি হচ্ছে? Ca2+ হচ্ছে ক্যালসিয়ামেরই পজিটিভলি চার্জ একটি আয়ন, যেটা কি করে ট্রোপোনিন সি এর সাথে ইন্টারঅ্যাক্ট করে ট্রোপোনিন সি কে ট্রিগার আপ করে দিচ্ছে, যাতে ট্রোপোনিন সি কি করে মাসেলের প্রপার কন্ট্রাকশনে হেল্প করে। ট্রোপোনিন সি হচ্ছে এক ধরনের প্রোটিন সাব ইউনিট যেটা মাসেলের কন্ট্রাকশনে হেল্প করে থাকে। তো সেই কন্ট্রাকশনে যে হেল্প করবে, তো সেই ক্ষেত্রে প্রথমে যে ইন্টারাকশনটা স্টার্ট করছে কে, ইনিশিয়েট করছে কে? Ca2+ আয়ন। এছাড়াও বলছে ক্যালসিয়াম অলসো অ্যাক্টিভেটস এটিপিএস। এটিপিএস হচ্ছে এক ধরনের এনজাইম যেটা অ্যাক্টিভেট হয়ে গিয়ে কি করছে? ইনক্রিজেস দ্য ইন্টারাকশন বিটুইন অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন হচ্ছে মাসেল প্রোটিন, তাদের মধ্যে যাতে প্রপার ইন্টারাকশন হয় তাতে হেল্প করছে কি? আলটিমেটলি ক্যালসিয়াম। তাহলে এইভাবে মাসেলের প্রপার ফাংশন, কন্ট্রাকশন, রিল্যাক্সেশন এগুলোতে ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে ক্যালসিয়াম। নেক্সট ফাংশন নার্ভ ট্রান্সমিশন। Ca2+ is necessary for the transmission of the nerve impulses. তাহলে নার্ভ ইম্পালসেস গুলো কি হচ্ছে? ট্রান্সমিটেড হচ্ছে থ্রু আউট আওয়ার বডি। তাহলে সেটাতে কে হেল্প করে থাকছে? Ca2+ আয়ন। ব্লাড ক্লটিং। Ca2+ এটা ফ্যাক্টর 4 হিসেবে কাজ করে থাকে অল ওভার ব্লাড ক্লটিং প্রসেসের ক্ষেত্রে, যার ফলে ব্লাডের যে কোয়াগুলেশন স্টেপ রয়েছে বা প্রসেস রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেক্সট ফাংশন রয়েছে হার্ট ফাংশন। কিপস দ্য হার্ট বিটিং রেগুলারলি অ্যান্ড সাপোর্টস হার্ট মাসেল ফাংশন। তো অবভিয়াসলি এর আগে দেখলাম ইন জেনারেল কি করে থাকে? ক্যালসিয়াম মাসেলের প্রপার কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনে হেল্প করছে। সো যার কারণের জন্য কি হচ্ছে, আমাদের যে কার্ডিয়াক মাসেল রয়েছে তার প্রপার যাতে সেটা বিট করতে পারে, সেটা যাতে সঠিকভাবে পারফর্ম করতে পারে, তো সেই দিকটাও কিন্তু খেয়াল রাখছে কি আমাদের ক্যালসিয়াম।
Next, enzyme activation helps certain enzymes work properly during digestion and metabolism. আমরা যখন ডাইজেশন প্রসেস পড়ি বা মেটাবলিজম পড়ি আমরা জানি এগুলো এক ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশনস হয়ে থাকে যেটা আমাদের বডিতে কন্টিনিউয়াসলি হয়েই চলেছে এবং যেখান থেকে আলটিমেটলি আমরা কি পাচ্ছি এনার্জি পাচ্ছি। তো এই ধরনের যে কেমিক্যাল রিয়াকশনস গুলো হচ্ছে তো সেখানে লটস অফ কেমিক্যালস মানে কিছু এনজাইমস এর ইনভলভমেন্ট রয়েছে। তো সেই এনজাইমস গুলো ছাড়া কিন্তু সেই রিয়াকশন গুলো কখনোই হওয়া পসিবল নয়। তাহলে সেই এনজাইমের অ্যাক্টিভেশন যাতে হয়, এনজাইম গুলো যাতে সঠিকভাবে ফেসিলিটেট হয়ে ফাংশন করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম ইম্পর্টেন্ট রোল প্লে করছে। নেক্সট, হরমোন সেক্রেশন aids in the release of hormones and other chemicals in the body. আমাদের বডিতে কিছু কেমিক্যালস বা হরমোনস এর প্রপার যাতে রিলিজ হয় সেই ক্ষেত্রে বা সেই প্রসেসকে আরো ফেসিলিটেট করছে কে আমাদের ক্যালসিয়াম। তো এই যে এটা কোন কোন ধরনের কেমিক্যালকে বা হরমোনকে ফেসিলিটেট করে থাকে রিলিজ হওয়ার জন্য, যেরকম ইনসুলিন হতে পারে, প্যারাথাইরয়েড হরমোন হতে পারে, ক্যালসিটোনিন হতে পারে, এই সমস্ত হরমোনস বা কেমিক্যালস গুলোকে এন্ডোক্রিন গ্ল্যান্ডস থেকে প্রপার ওয়েতে সিক্রেটেড হতে হেল্প করছে। নেক্সট, মেমব্রেন ইন্টিগ্রিটি অ্যান্ড পারমিয়াবিলিটি, সেল মেমব্রেন যে স্ট্রাকচার তাকে মেনটেন করতে হেল্প করছে Ca2+ আয়ন। এছাড়াও কি করছে যে পারমিয়াবিলিটি, যতটুকু অ্যামাউন্টে আমাদের ওয়াটারের ট্রান্সপোর্টেশন হওয়া দরকার, আয়ন্সের ট্রান্সপোর্টেশন হওয়া দরকার, তাদের প্রপার পারমিশন এবং তাদের প্রপার যে ট্রান্সপোর্টেশন সেটাকে রেগুলেট করা, কন্ট্রোল করা, যাতে বডি থেকে এক্সেস অ্যামাউন্টে আমাদের ফ্লুইড লসও না হয়ে যায় বা আয়নের লস না হয়ে যায়, এগুলোকে একটা নর্মাল কন্ডিশনে ব্যালেন্স করে রাখা, এগুলো হচ্ছে সব ক্যালসিয়ামের ইম্পর্টেন্ট রোল। নেক্সট, দ্য সেল টু সেল কমিউনিকেশন অলসো রিকোয়ার্স Ca2+ আয়ন। তাহলে Ca2+ আয়ন কিন্তু সেল থেকে সেলের প্রপার কমিউনিকেশনও কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। ডায়েটারি সোর্সেস অফ দ্য ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কি কি ডায়েটারি সোর্সেস রয়েছে দেখো। বেস সোর্সেস এর মধ্যে রয়েছে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, স্মল বোনি ফিশেস, অ্যান্ড গুড সোর্সেস এর মধ্যে রয়েছে বিনস, লিফি ভেজিটেবলস, ক্যাবেজ, এগ ইয়ক। এছাড়াও আরো অনেক অন্যান্য সোর্সেস থাকতে পারে, তবে এগুলো হচ্ছে কিছু বেস্ট এবং গুড সোর্সেস যার সাহায্যে আমরা আমাদের ডায়েটের থ্রু দিয়ে ক্যালসিয়াম রিচ ফুড ইনটেক করতে পারি। নেক্সট, দ্য অ্যাবজর্পশন, এখানে আমরা কি পড়বো অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অ্যাবজর্পশন যে মানে কিভাবে হচ্ছে এবং কোন কোন ফ্যাক্টরগুলি ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে প্রমোট করছে। তো জানি যখন আমরা কি করছি ডায়েটের থ্রু দিয়ে কোনো ফুড ইনটেক করে থাকি তো সেটা কি হয় ডাইজেশন হয়, আফটার ডাইজেশন সেখানে অ্যাবজর্পশন হয়। তাহলে সেটা কোথায় গিয়ে অ্যাবজর্পশন হচ্ছে আমাদের যে স্মল ইন্টেস্টাইন রয়েছে সেখানে গিয়ে কিন্তু জেনারেলি অ্যাবজর্পশন হয়ে থাকে। তাহলে এই যে অ্যাবজর্পশন হচ্ছে কিছু ফ্যাক্টরস থাকতে পারে যারা এই অল ওভার যে কোনো নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশনকে অনেক বেশি প্রমোট করে দিতে পারে বা সাহায্য করতে পারে তাতে। তো সেই রকমই কিছু ফ্যাক্টরস আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখবো যারা কি করে আমাদের ইন্টেস্টাইনে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনের যে রেট বা মাত্রা তাকে বাড়িয়ে তুলছে। যেরকম প্রথমেই বলেছে ভাইটামিন ডি, আমরা জানি ভাইটামিন ডি সেটা অবশ্যই কি করে থাকে আমাদের ক্যালসিয়ামের অ্যাবজর্পশনে হেল্প করে। তো কিভাবে করছে এটা কি করে থাকে আমাদের যে ইন্টেস্টাইন থাকে সেখানে ভাইটামিন ডি কি করছে তার ওই ইন্টেস্টাইনের এপিথেলিয়াল সেলে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনের সিনথেসাইজেশনে হেল্প করছে, যার ফলে যখনই তুমি ডায়েটের থ্রু দিয়ে বা সাপ্লিমেন্টের থ্রু দিয়ে ক্যালসিয়াম নিচ্ছ সেটা ইন্টেস্টাইনে পৌঁছানোর সাথে সাথে কি হয়ে যাচ্ছে তখন সেই ক্যালসিয়ামটা ওই বাইন্ডিং প্রোটিনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং ইন্টেস্টাইন তাকে প্রপার ওয়েতে অ্যাবজর্ব করতে পারছে। নেক্সট, প্যারাথাইরয়েড হরমোন এনহ্যান্সেস ক্যালসিয়াম অ্যাবজর্পশন থ্রু দ্য ইনক্রিজ সিনথেসিস অফ ক্যালসিট্রায়ল। মানে আমাদের বডিতে এরকম অনেক সিচুয়েশন হতে পারে যে সময় আমাদের ক্যালসিয়ামের মাত্রা লো হয়ে গিয়েছে তো সেই সময় আমাদের বডিতে অটোমেটিক্যালি প্যারাথাইরয়েড হরমোনের সিক্রেশন বেড়ে যায়। তো প্যারাথাইরয়েড হরমোনের সিক্রেশন বাড়লে ও কি করে ও ক্যালসিট্রায়ল বা ভাইটামিন যে ডি রয়েছে তার সিনথেসাইজেশনে হেল্প করে। আমরা একটু আগে বললাম যে ভাইটামিন ডি যদি সিনথেসাইজ বেশি হয় ও কি করবে ইন্টেস্টিনাল যে এপিথেলিয়াল সেল রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনের ফর্মেশনে হেল্প করবে। তাহলে ওইখানে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন যদি তৈরি হয়ে যায় তাহলে যখনই তুমি ডায়েট বা সাপ্লিমেন্টের থ্রু দিয়ে ক্যালসিয়াম ইনটেক করছো সাথে সাথে কিন্তু ক্যালসিয়াম সহজে
চলে যাচ্ছে কি ইন্টেস্টাইনের মধ্যে এবং ইজিলি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। নেক্সট অ্যাসিডিটি, অ্যাসিডিটি যে পিএইচ থেকে থাকে বা অ্যাসিডিক পিএইচ ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে প্রমোট করছে অ্যাজ কম্পেয়ার টু অ্যালকালাইন পিএইচ। নেক্সট ল্যাকটোজ, ল্যাকটোজ কি হচ্ছে সুগার, মিল্ক সুগার, যেটা ভেঙে গেলে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত হয় এবং সেখানে কিছু ওই সময়তে অর্গানিক অ্যাসিডও তৈরি হয়ে থাকে। সেই অ্যাসিডিক এনভায়রনমেন্ট ল্যাকটোজের প্রপার অ্যাবজর্পশনকে প্রমোট করছে। এছাড়াও বলছে কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে লাইক লাইসিন, আর্জিনিন, যারাও ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে কিন্তু ফেসিলিটেট করে থাকে। ফ্যাক্টরস ইনহিবিটিং ক্যালসিয়াম অ্যাবজর্পশন, কিছু ফ্যাক্টরস যারা কি করে থাকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনে বাধা দান করে, যেরকম বলেছে ফাইটেটস অ্যান্ড অক্সালেটস ফর্ম ইনসলিউবল সল্টস। তাহলে ফাইটেটস এবং অক্সালেটস যদি প্রচুর পরিমাণে প্রেজেন্ট থেকে থাকে আমাদের ডায়েটে, তারা কি করে, তারা ইনসলিউবল সল্ট ফর্ম করে দেয় অ্যান্ড ইন্টারফেয়ার উইথ ক্যালসিয়াম অ্যাবজর্পশন, যেটা আমাদের ইন্টেস্টাইনের সঠিকভাবে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনে বাধা দান করে। Next, high content of dietary phosphate results in the formation of insoluble calcium phosphate। তাহলে প্রচুর পরিমাণে যদি ডায়েটারি ফসফেট প্রেজেন্ট থাকে সেটাও কিন্তু ইনসলিউবল ক্যালসিয়াম ফসফেট তৈরি করছে, যেটাও ক্যালসিয়ামের প্রপার আপটেক বা অ্যাবসর্পশনে বাধা দান করছে। Next factor, the free fatty acids react with calcium to form insoluble calcium soap। তাহলে এক্সেসিভ অ্যামাউন্টে ফ্রি ফ্যাটি অ্যাসিডসও কি করতে পারে, একটা ইনসলিউবল ক্যালসিয়াম সোপ তৈরি করছে, যেটাও কি করছে ফার্দার ক্যালসিয়ামের অ্যাবসর্পশনে বা তার প্রপার আপটেকে বাধা দান করছে। নেক্সট, অ্যালকালাইন কন্ডিশন ইজ আনফেভারেবল ফর ক্যালসিয়াম অ্যাবসর্পশন। আমরা পড়েছি যে অ্যাসিডিক কন্ডিশন কি করে থাকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে প্রমোট করছে। তাহলে পিএইচ যদি অনেক হাই হয় বা অ্যালকালাইন কন্ডিশন হয় তাহলে কিন্তু ক্যালসিয়াম সঠিকভাবে অ্যাবজর্ব হবে না বডিতে। হাই কন্টেন্ট অফ ডায়েটারি ফাইবার, এক্সেসিভ অ্যামাউন্টে ডায়েটারি ফাইবার কি করতে পারে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনে বাধা দান করতে পারে। নেক্সট রয়েছে রেগুলেশন অফ দ্য প্লাজমা ক্যালসিয়াম লেভেল। আমরা আমাদের প্লাজমাতে ক্যালসিয়াম লেভেলকে কি করে রেগুলেট করে থাকি, মেনলি আমাদের বডি কি করে সেটাকে রেগুলেট করছে। দেখো আমাদের প্লাজমাতে যখন ক্যালসিয়ামের মাত্রা কমে যায় তখন সেই কন্ডিশনকে হাইপোক্যালসিমিয়া বলা হয়, আর প্লাজমাতে যখন ক্যালসিয়ামের মাত্রা নর্মাল লেভেলের তুলনায় বেড়ে যাচ্ছে তাকে হাইপার ক্যালসিমিয়া বলা হচ্ছে। তাহলে এই দুটো কন্ডিশনে কিন্তু কোনোটাই নর্মাল বা অপটিমাম কন্ডিশন নয়। তাহলে এই দুটো কন্ডিশনকে ব্যালেন্স আউট করতে যে যখনই হাইপোক্যালসিমিয়া অকার হচ্ছে বা হাইপার ক্যালসিমিয়া, এটাকে রেগুলেট করে একটা ব্যালেন্স কন্ডিশনে নিয়ে আসতে কে হেল্প করে থাকে আমাদের কিছু পার্টিকুলার কেমিক্যাল বা কিছু হরমোন। তো সেই মেকানিজমটা আমরা এখন পড়বো। দেখো ফার্স্ট আমরা হাইপোক্যালসিমিয়া যে কন্ডিশন রয়েছে সেটা পড়বো। লেফট সাইডের পিকচারটা যদি দেখো তাহলে লেখা রয়েছে কি প্লাজমা ক্যালসিয়াম লেভেল লো অ্যারো, মানে যখন ক্যালসিয়ামের মাত্রা প্লাজমাতে কমে যাচ্ছে তখন কি হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড হরমোনের সিক্রেশন বেড়ে যাচ্ছে। এই প্যারাথাইরয়েড হরমোন আবার কাকে রিলিজ করতে হেল্প করছে, ক্যালসিট্রায়ল। ক্যালসিট্রায়ল কি হয়, ভাইটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম, আর ভাইটামিন ডি এই অ্যাক্টিভ ফর্ম ক্যালসিট্রায়ল কি করে থাকে হরমোনের মতনও অনেক সময় কাজ করে থাকে। তাহলে এই ক্যালসিট্রায়ল কি করবে, ক্যালসিয়ামের মাত্রাকে আবার আগের অবস্থায় ফেরানোর জন্য বোনের সাথে রিয়াক্ট করবে, মানে বোনের উপর কাজ করবে, ইন্টেস্টাইনের উপর কিছু কাজ করবে এবং আমাদের কিডনি তাদেরকে কিছু অ্যাকশন করতে বলবে। তাহলে বোন, ইন্টেস্টাইন এবং আমাদের কিডনি এদের মধ্যে কিছু ফাংশন প্লে করবে যারা আলটিমেটলি আমাদের ক্যালসিয়ামের মাত্রাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। দেখো প্রথমে বলেছি বোন, আমরা পড়েছি যে বোনের মধ্যে কি থেকে থেকে আমাদের শরীরে যত মাত্রায় ক্যালসিয়াম রয়েছে তার 99% বোন আর টিথের মধ্যে কিন্তু ডিপোজিটেড থাকে। তাহলে যখনই ক্যালসিয়ামের মাত্রা কমে যাচ্ছে তাহলে বোন থেকে ওই এক্সেসিভ অ্যামাউন্টের ডিপোজিট হওয়া ক্যালসিয়াম কিন্তু রিলিজ হয়ে প্লাজমাতে এসে মিশবে। এছাড়াও আমাদের ইন্টেস্টাইনে কি করবে, ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বেড়ে যাবে। আমরা জানি ক্যালসিট্রায়ল কি হচ্ছে ভাইটামিন ডি, যেটা আমাদের ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের মধ্যে এক ধরনের ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন তৈরি করে থাকে, যেটা কি করে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বাড়াতে সাহায্য করে। অন্যদিকে আমাদের কিডনি থ্রু দিয়ে কি হচ্ছে ইউরিন যে রিলিজ হচ্ছে, সেই ইউরিনের থ্রু দিয়ে অনেক সময় এক্সেসিভ অ্যামাউন্টে Ca2+ আয়ন রিলিজ হয়ে যায়।
তো এই কন্ডিশন যখন হাইপোক্যালসিমিয়া অকার হবে তখন কিন্তু ইউরিনের থ্রু দিয়ে এক্সেসিভ লস হবে না, মানে কিডনি সেটাকে কিন্তু রিডিউস করবে। তাহলে এইভাবে বোন, ইন্টেস্টাইন এবং আমাদের কিডনি এরা প্রপার ওয়েতে ফাংশন করে প্লাজমাতে ক্যালসিয়াম লেভেলকে আবার নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। নেক্সট আমরা পড়বো হাইপার ক্যালসিমিয়া যে কন্ডিশন রয়েছে। দেখো রাইট সাইডের ইমেজটা যদি লক্ষ্য করো, এখানে বলেছে কি হাইপার ক্যালসিমিয়া, যখন ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাচ্ছে তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্যালসিটোনিন সিক্রেট হচ্ছে। এই ক্যালসিটোনিন এগেন বোন, ইন্টেস্টাইন এবং আমাদের কিডনি তাদের উপর অ্যাকশন করছে এবং আমাদের নর্মাল ক্যালসিয়াম লেভেলকে অ্যাচিভ করতে হেল্প করছে। কি করছে? ঠিক উল্টোটা। কিডনিতে যেরকম আমরা পড়েছিলাম যে এক্সেসিভ অ্যামাউন্টে কিডনি কি করছে, ইউরিনের থ্রু দিয়ে ক্যালসিয়ামের লসকে রিডিউস করছিল, এখানে সে তার উল্টোটা করবে, মানে ক্যালসিয়ামের এক্সেসিভ অ্যামাউন্টে যে রিঅ্যাবজর্পশন সেটা কমিয়ে দেবে। ইন্টেস্টাইনে যে এক্সেসিভ অ্যামাউন্টে ক্যালসিয়াম অ্যাবজর্ব হচ্ছিল সেটার মাত্রাকে কমিয়ে দেবে এবং বোন থেকে যে ক্যালসিয়ামগুলো রিলিজ হয়ে প্লাজমাতে মিশছিল সেইটা আর হবে না, বরং ব্লাডের মধ্যে বা প্লাজমার মধ্যে যে এক্সেস অ্যামাউন্টে ক্যালসিয়াম রয়েছে সেটা এবার বোনে এসে ডিপোজিট হতে স্টার্ট করবে। তাহলে এই প্রসেসগুলো ফলো করার মাধ্যমে কিন্তু এগেইন আমরা হাইপার ক্যালসিমিক যে কন্ডিশন সেখানে কিন্তু আমরা নর্মাল ক্যালসিয়াম যে লেভেল রয়েছে সেটাকে অ্যাচিভ করতে পারবো। তাহলে এইভাবেই কি হচ্ছে, হাইপোক্যালসিমিয়া এবং হাইপার ক্যালসিমিয়া এই দুটো কন্ডিশনে ক্যালসিট্রায়ল এবং ক্যালসিটোনিন উভয়ে সঠিকভাবে পারফর্ম করছে এবং তার যে লেভেলকে রেগুলেট করতে হেল্প করছে। নেক্সট রয়েছে ডেফিসিয়েন্সি ডিজিজেস। তো ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির ফলে কি কি রকম ডিজিজেস লক্ষ্য করা যায়? দেখো বলেছে প্রথম কন্ডিশন যেটা অকার হয় ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিতে সেটাকে বলা হচ্ছে হাইপোক্যালসিয়ামিয়া। আমরা অলরেডি দেখলাম যখন ব্লাডের মধ্যে বা প্লাজমার মধ্যে ক্যালসিয়ামের মাত্রা লো হয়ে যাচ্ছে, তো নর্মাল ক্যালসিয়ামের লেভেল কত হয়ে থাকে? 8.5 to 10.5 mg/dl, কিন্তু যখন এই লেভেলটা 7 mg/dl এর থেকেও কমে আসছে তখন সেই কন্ডিশনকে হাইপোক্যালসিমিয়া বলা হচ্ছে এবং যার ফলে কি হয়, ইট মে লিড টু টিটেনি which includes involuntary muscle contraction, মানে যেখানে ইচ্ছাকৃত যে সমস্ত মাসেলগুলো আমরা চাইলেই কন্ট্রাক্ট রিল্যাক্স করতে পারতাম সেটা ইনভলান্টারি, মানে না চাইতেও সেই মাসেলগুলো কি হয়ে যাচ্ছে, কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, সেখানে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। তাহলে এই জাতীয় প্রবলেম বা সিমটমস লক্ষ্য করা যায় হাইপোক্যালসিমিয়াতে। নেক্সট, রিকেট is a disorder of defective calcification of the bones যখন কি হচ্ছে ডিফেক্টিভ ওয়েতে ক্যালসিফাইড হচ্ছে। সো আমরা জানি যে যখন একটা বাচ্চা গ্রো করছে সেই সময়তেই কিন্তু তার বোনস, তার অল ওভার যে স্কেলিটাল টিস্যু এগুলোর কিন্তু প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়। তো সেই সময় প্রপার পরিমাণে ডায়েটের মধ্যে ক্যালসিয়াম, ভাইটামিন ডি এগুলো সঠিক পরিমাণে প্রেজেন্ট থাকা দরকার, না ঠিকভাবে বোনের কিন্তু ফর্মেশন হবে না। তাহলে এক্ষেত্রে সেই জিনিসটাই হচ্ছে, যেহেতু ডায়েটে সঠিক মাত্রায় ক্যালসিয়াম বা ভাইটামিন ডি বা ফসফেট এগুলো প্রেজেন্ট থাকছে না, তার ফলে কি হয়, সঠিকভাবে বোন তৈরিই হচ্ছে না এবং সেখান থেকে কি হচ্ছে, রিকেট লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বলছে অস্টিওপোরোসিস ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ডিমিনারেলাইজেশন অফ দ্য বোনস। তাহলে বোনসের যখন ডিমিনারেলাইজেশন হচ্ছে রিজাল্টিং ইন দ্য প্রোগ্রেসিভ লস অফ দ্য বোন মাস, মানে আমরা জানি যে আমাদের একজন অ্যাডাল্ট হিউম্যান বডিতে যত পরিমাণে ক্যালসিয়াম থেকে থাকে তার ম্যাক্সিমামটাই ডিপোজিটেড থাকে আমাদের বোনস এবং টিথের মধ্যে। তো যখন এই দিনের পর দিন ক্যালসিয়ামের মাত্রা কমে যাচ্ছে আমাদের প্লাজমাতে এবং আমরা ডায়েটের থ্রুতেও ইনটেক করছি না, তাহলে বডি কিন্তু কোনো রকম ভাবে আর সেটা ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব করতে পারছে না, তখন অনলি রিসোর্স হয়ে যাচ্ছে কি আমাদের যে বোনস। তাহলে বোন থেকে কন্টিনিউয়াসলি ক্যালসিয়াম রিলিজ হতে 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 কি হয়, বোন কমপ্লিটলি পোরাস হয়ে যাচ্ছে। ওকে, এবং সেই সময় যে কন্ডিশনটা অকার হচ্ছে সেটাকেই বলা হচ্ছে অস্টিওস্পোরোসিস। তো এটা জেনারেলি উইমেনদের ক্ষেত্রে আফটার মেনোপজ যে কন্ডিশন হয় সেই সময় সেটা অনেক বেশি ভালনারেবল হয়ে যায়। এছাড়াও যারা অ্যাডাল্ট পার্সন রয়েছে যারা যদি সঠিকভাবে তাদের ডায়েটে ক্যালসিয়াম ইনটেক না করে দীর্ঘদিন ধরে, তাহলে এই কন্ডিশন অকার হতে পারে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে আর টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।